সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক যে গল্প, সেই গল্পের আলোকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা নিপীড়িত বাঙালির প্রতিবাদ আর প্রতিরোধ চেতনাই বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তোমার পঠিত গল্প অবলম্বনে উক্তিটির মূল্যায়ন করো, এই প্রশ্নের উত্তর শিখব। অথবা তোমার পঠিত গল্পের আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বরূপ বিশ্লেষণ করো। অথবা বাংলা ছোট গল্পের ধারায় মুক্তিযুদ্ধের যে প্রতিচ্ছবি উঠে এসেছে তা তোমার পঠিত গল্পের আলোকে আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে আসি। মুক্তিযুদ্ধ বিষয়ক যে গল্প, আমাদের কিছু নির্বাচিত গল্প, যে এই নির্বাচিত গল্প থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। তো খেয়াল করো, কতিপয় দেশ ও জাতিদ্রোহী আলবদর, রাজাকার, আল শামস ব্যতিরেকে সেদিন স্বদেশ রক্ষার মহাসংগ্রামে সকল বয়সের নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশা সম্প্রদায়ের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সকল বাঙালির অশ্রু শ্রম ত্যাগ হতাশাজয়ী স্বপ্ন নিয়ে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল স্বাধীনতার সোনালী দ্বীপে। 16ই ডিসেম্বর স্বাধীনতার বিজয় পতাকা ওড়াতে 266 দিনে বাঙালি প্রতিরোধ প্রতিশোধ অদম্য অপরাজেয় যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বের ইতিহাসেও চিরস্মরণীয়। বাঙালির স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, নিপীড়িত বাঙালির প্রতিবাদ আর প্রতিরোধ চেতনাই বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের গল্প বিষয়ক রচনার পঠিত গল্প অবলম্বনে উক্তিটির মূল্যায়ন করা যায়। এভাবে আমাদের ভূমিকাটা লিখতে হবে। সত্যেন সেনের পরিবাণুর কাহিনী গল্পের তথ্য অনুসারে নিপীড়িত এবং নির্যাতিত বাঙালির, বিশেষ করে গ্রাম অঞ্চলের নারীদের প্রতিরোধের গল্পকাহিনী উপস্থাপিত হয়েছে। গল্পে তৎকালীন বরিশাল জেলার পিরোজপুর মহকুমার অঞ্চলের নারীদের প্রতিরোধের কাহিনী গল্পকার বর্ণনা করেছেন পত্রিকার সংবাদের সূত্র ধরে। এ অঞ্চলটাতে মিলিটারিরা জেঁকে বসেছিল। তারা গ্রামে গ্রামে ঘুরে হত্যা আর অত্যাচারের তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। বাজার বন্দর জ্বালিয়ে ছারখার করে দিয়ে কোনো জোয়ান ছেলেকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে গুলি চালায় তারা। শুধু তাই নয়, মাঝে মাঝে এ বাড়ি ও বাড়ি ঢুকে নারীদের তুলে নিয়ে তাদের ঘাঁটিতে পাশবিক নির্যাতন করে। এ দেখে প্রচণ্ড ক্ষোভে জ্বলতে থাকে অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠক হারুন মাস্টারের স্ত্রী পরি মরিয়া হয়ে ওঠে। তার একটাই ইচ্ছে, মরবার আগে স্বহস্তে কমপক্ষে একটা পশুকে হত্যা করে মরা। একদিন বিকেলবেলা 3 জন পাকসেনা শিকারের আশায় জনবহুল পল্লীতে ঢুকে পড়লে পরীর নেতৃত্বে বিকেলে 5 জন নারী সেজেগুজে বেরিয়েছে। মিলিটারি দেখে না পালিয়ে দেহ ও চোখের মাদকতায় তাদেরকে আহ্বান করেছে। 5 জন নারী সেজেগুজে বেরিয়েছে, মিলিটারি দেখে না পালিয়ে দেহ ও চোখের মাদকতায় তাদেরকে আহ্বান করেছে। প্রতিশোধকল্পে পরিবাণু জেনে শুনে বর্বর পাকসেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। মুগ্ধ পতঙ্গের দল সেই মেয়েদের অনুসরণ করে তাদের ঘরের মধ্যে ঢুকে গেল। রাতে তারা 3 জন সৈনিককে নেশাজাতীয় কিছু পান করিয়ে কৌশলে অচেতন করে ফেলে। এরপর লেখকের ভাষায় উপযুক্ত মুহূর্ত বুঝে সেই স্বৈরাচারীরা
রণরঙ্গিনীর মূর্তি ধরে লাফিয়ে উঠল, তারপর ধারালো দা দিয়ে ওদের কুপিয়ে কুপিয়ে কাটল। যারা শত শত নিরীহ লোকের রক্তে তাদের হাত লাল করেছে, সেই ঘাতকের দল তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। এভাবে 3 জন সশস্ত্র সৈন্য পরিবাণুদের হাতে মারা পড়ল। বাঙালি এবং বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামে শহীদেরা দিয়েছিল প্রাণ এবং বাংলার মায়েরা দিয়েছিল মান। বাংলায় শ্যামল মেয়েরা বর্বর পাক বাহিনীর পাশবিক লালসার কাছে বিকিয়ে দিতে বাধ্য হয়েছিল তাদের শ্রেষ্ঠ সম্পদ, ঐশ্বর্য, নারীত্ব। বাংলার এই নারীরাই তাদের ত্যাগ, প্রতিরোধ এবং তাদের দুঃসাহসের পরিচয়ে হয়ে উঠেছে বিজয়ের অংশীদার। আলাউদ্দিন আলাজাদের আমাকে একটি ফুল দাও গল্পের তথ্য মতে ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবস্থান করত ইকবাল হলে। এখানে আজমল হায়দার নামে একজনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নিয়েছিল। 25শে মার্চ রাতে তারা একসাথে ইকবাল হল থেকে পালিয়ে আগরতলা যায় যুদ্ধের প্রস্তুতির জন্য। 1971 সালের 25শে মার্চের পর সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় গিয়ে ট্রেনিং নিয়ে ওমর একটা গেরিলা গ্রুপের কমান্ডার হয়। জুলাই মাসে প্রথম অপারেশনেই ওমর কাঁধে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে হায়দার তাকে ধাক্কা দিয়ে দেখে মৃত মনে করে এবং নিকটেই শত্রু বিধায় তাকে ফেলে রেখে দল নিয়ে দ্রুত অপসারণ করে। কিন্তু অকল্পনীয়ভাবে বেঁচে যাওয়া ওমর স্বাধীনতার 1 বছর 3.5 মাস পরে দেশে ফেরে। অর্থাৎ সে 1973 সালের 17 এপ্রিল 2 বছর 22 দিন পরে দেশে ফিরে আসে। সে দেশে ফিরে হায়দারের কাছে তার বেঁচে ওঠার গল্প বলে। এই দেখ, আমি বেঁচে আছি। ওমর ফারুক বলল, আমি যে বেঁচে গেছি তা নেহাত অস্বাভাবিক। তুই তো জানিস অমন ঘটনা বহুবার ঘটেছে আমার জীবনে, অল্পের জন্য মরিনি। আমার নানা পীর ছিলেন, মা বলেন তার দোয়া আছে। তখনও ঘটনাচক্রে আমি গড়িয়ে গিয়েছিলাম লতাপাতার আড়ালে। আমি সংজ্ঞা হারিয়েছিলাম। শেষ রাতের দিকে মনে হলো কাছে জিপের আওয়াজ। কারা যেন আমাকে ধরাধরি করে উঠালো, তারপর নিয়ে গেল। এরপর ফারুক ভারতের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসায় থেকে সুস্থ হয়ে ওঠে। মূলত ফারুক ভাগ্যরাজ্যের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে। হাসান হাফিজুর রহমানের ভূষণের একদিন গল্পের প্রতিপাদ্য 1971 সালের এপ্রিল মাসের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নিরীহ জনগণের উপর পাক বাহিনীর নির্মম বর্বরতা, গণহত্যার প্রতিচ্ছবি। এই গল্পে ভূষণের দৃষ্টিতে প্রত্যক্ষ করা পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ পাঠককে হতচকিত ও বিহ্বল করে তোলে। মৃত্যুমুখে পতিত মানুষের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা গল্পকার ব্যক্ত করেছেন নিপুণভাবে। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে, তার প্রত্যক্ষ সাক্ষী ভূষণ। দরিদ্র চাষি ভূষণ দুপুর পর্যন্ত মল্লিক বাড়ি বদলা খেটে বাড়ির লাউ শাক, কাঁচকলা আর লাউ বিক্রি করতে শালতি নিয়ে হাটে যায়। অতর্কিতে সেখানে পাক সেনাদের আক্রমণে জনজীবন ধ্বংসের কিনারায় পৌঁছে যায়। গল্পের ভাষায় আবার একটানা শব্দ উঠল, কট 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 কট। তখন ভূষণ দেখল গোড়া কেটে ফেললে গাছ যেমন তাড়াহুড়ো না করে আস্তে আস্তে শুয়ে পড়ে, মানুষ তেমনি করে মাটিতে পড়ছে। এরপরেই সে রক্ত দেখতে পায়। কোনো মানুষের মাথা থেকে, কারো পা থেকে, কারো কাঁধ, বুক বা পেট থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। এভাবে কট 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 শব্দ চলতেই থাকে। তখন রাস্তার উপর বস্তার মতো মানুষের উপর মানুষ স্তূপকৃত হতে থাকে। কেউ প্রবল বেগে হাত পা নাড়ে, কারো চোখের পাতাটি শুধু কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায়।
হরিদাসের হাত ধরে ভূষণ তেঁতুল গাছের আড়ালে দাঁড়ায়। হাটের কোথাও কোনো মানুষ দাঁড়িয়ে নেই। অসংখ্য মানুষ মাটিতে মুখ থুবড়ে পড়ে, কেউ হাত পা চড়ে, কেউ বা পানি চায়। 24-25 বছরের একটি মেয়ে তার কোলের বাচ্চা নিয়ে তেঁতুল গাছের দিকে দৌড়াচ্ছে, কিন্তু সেই নারী এবং তার বাচ্চাকে পাকসেনাদের পৈশাচিক হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি। গল্পের ভাষায় ঠাস করে একটি শব্দ হলো। মেয়েটি বাচ্চার মাথায় হাত রাখে। ভূষণ দেখে মেয়েটার হাত দিয়ে গল গল করে রক্ত আসছে। শেষে রক্ত মেশানো সাদা মগজ বাচ্চাটার ভাঙা মাথা থেকে এসে তার মায়ের হাত ভর্তি করে দিল। যুদ্ধ শুরুর প্রাথমিক পর্যায়ে বর্বর পাক সেনারা বাংলাদেশের মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালায়, তারই চিত্র এই গল্পে পরিস্ফুটিত। এরই প্রতিরোধকল্পে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। রিজিয়া রহমানের একজন মুক্তিযোদ্ধার জন্ম গল্পে পাক সৈন্যের বর্বরতার চিত্র অঙ্কিত হয়েছে। এর মধ্যে 25 মার্চ রাত থেকে পাক বাহিনী অতর্কিতে আক্রমণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তকে। সেসবের আক্রমণের সংবাদ এসে পড়ে কেতনপুর গ্রামে। এই গল্পে যুদ্ধের দামামায় আমরা আলোড়িত হতে দেখি মাজেদা বিবির পরিবারকে। তাই ছেলে মালেক যখন বলে পাক বাহিনী ঢাকায় মানুষ মারছে, মানুষের রক্তে ঢাকা ভাসছে, তখন তার প্রশ্ন, কেন, কার লিগা মানুষ মারতাছে? মাজেদা বিবি মালেকের কাছে নদী দিয়ে লাশ ভেসে যাওয়ার সংবাদ পায়। সে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। গল্পে পাক বাহিনীর নির্মমতার চিত্র এরূপ। পাকিস্তানি সৈন্যরা যেমন করে মানুষ মারছে, কুকুর বেড়ালকেও নাকি এমন করে কেউ মারে না। দুধের বাচ্চাকে বেয়োনেটের আগায় বিধে লোফালোফি খেলে ছুঁড়ে দিচ্ছে আগুনে। মেয়ে মানুষের ইজ্জত লুটছে। নির্দোষী মানুষকে সারি বেঁধে গুলি করছে। ঘরদোর গ্রাম অঞ্চলে আগুন দিচ্ছে। আসলে পাক বাহিনীর অত্যাচারিত রূপকেই প্রত্যক্ষ করে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ কারণেই আমরা দেখি মাজেদা বিবির ছেলে মালেক মজিদ মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করছে। একজন হয়ে উঠছে নতুন মুক্তিযোদ্ধা। প্রখ্যাত ছোট গল্পকার সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প আমিনা ও মদিনার গল্পে মসজিদের মুয়াজ্জিনের মেয়ে আমিনা ও মদিনা পাক সৈন্যরা তাদের শান্ত এবং পবিত্র জীবনকে বিষিয়ে তোলে। মুয়াজ্জিন আপ্রাণ চেষ্টা করে মেয়ে দুটিকে রক্ষা করতে, কিন্তু সে ব্যর্থ হয়। মেয়ে দুটিকে দিতে হয় চরম মূল্য। গল্পের ভাষায় পরহেজগার মুয়াজ্জিন পিতামাতার আদরের সন্তান মদিনা ও আমিনা কান্নায় দমকে ফুলে উঠলে 3 জন সৈনিক টান দিয়ে খুলে ফেলে শাড়ি, খুলে যায় পেটিকোট, ব্লাউজ। ওদের অনাঘ্রাত শরীর তছনছ হতে থাকে, ছিঁড়ে খুঁড়ে খেতে থাকে। ভাবলে শিন দুবন চিত হয়ে পড়ে থাকে। কেউ কারো দিকে তাকায় না। ওদের পিতামাতা কত যত্নে রক্ষা করেছিল ওদের যৌবন, কত সতর্ক পাহারা ছিল, কত আড়াল আবডালের অন্তরালে বেড়ে উঠল ওরা। তা কি এভাবে শেষ হওয়ার জন্য? আমিনা ও মদিনাকে পাকিস্তানি সৈন্যরা ক্যাম্পে আটকে রাখে, প্রতিনিয়ত তাদের ধর্ষণ করে চলে। আমিনা ও মদিনা স্বাধীনতার অর্থ না জানলেও নিজেদের অবস্থা দেখে স্বাধীনতার অর্থ উপলব্ধি করতে পারে। আর তারা স্বপ্ন দেখে মুক্তিযোদ্ধারা তাদের উদ্ধার করে নিয়ে যাবে। এভাবেই আমরা এ গল্পে নারীর প্রতি নির্মম অত্যাচার, অমানবিক চিত্র প্রত্যক্ষ করি। প্রতিটা গল্পেই যেমন কায়েস আহমেদের নচিকেতাগণ, শাহরিয়ার কবিরের ৭১-এর যিশু, প্রতিটা গল্পেই আমরা এই বীভৎস চিত্র দেখতে পাই। আর তার জন্য এই বর্বর পাকসেনারা স্বাধীনতা যুদ্ধকালীন যে মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে, হত্যার উল্লাসে তারা মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে নরপশুতে পরিণত হয়ে যেত, তার প্রমাণ গির্জায় 3 জন যোদ্ধাকে
ক্রুশবিদ্ধ করে হত্যার মধ্যেই প্রকাশিত হয়। তো সার্বিক বিচারে বলা যায় ৭১-এর ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র ঘুমন্ত ঢাকাবাসীর উপর অতর্কিতে আক্রমণ করে। তারা যে ধ্বংসযজ্ঞ, তারা যে ধ্বংসরাজের চিত্র আঁকে, তারা যে ঘটনা ঘটায়, সেই চিত্র বিশ্লেষণ করে দেখা যায় যা কিছু বাঙালির স্মারক, যা কিছু বাঙালির অর্জন, যা কিছু বাঙালির অহংকার, যা কিছু বাঙালির স্বাধিকার আন্দোলনকে বলিষ্ঠতা দিয়েছে, স্বকীয়তা দিয়েছে স্বাধিকারের পথ থেকে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার সাহস, শক্তি, অমিত সম্ভাবনার স্বপ্ন। পাক জান্তারা ক্র্যাকডাউনের শুরুতেই সেই স্বপ্নকে আঘাত করেছে প্রচণ্ড তাণ্ডবের সঙ্গে, নৃশংস এবং নির্মমভাবে। তো শেষ পর্যন্ত নিপীড়িত বাঙালির প্রতিবাদ আর প্রতিরোধ চেতনাই বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, আর বাঙালি জাতি অবশেষে লাভ করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমি আজকে যে প্রশ্ন উত্তর বললাম এটা ভালো করে আয়ত্ত করতে পারো, অথবা আরও কিছু রেফারেন্স বই পড়ে মেইন গল্পগুলো পড়ে তোমরা নিজেদের মতো সাজিয়ে লিখতে পারো। তো আজ এ পর্যন্তই, তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি।